ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রকাশ্য অনুষ্ঠানে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য দেয়াকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত শেখ হাসিনাকে গ্রেফতার করেছে পুলিশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব কথা জানায় পুলিশ। তার দলীয় সমর্থক ও সাধারণ জনগণকে সহিংসতা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে উস্কানি দেন। ভারতের রাজধানী নয়াদিল্লিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতার করা হয়েছে। 14 দিন বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন ভারতের একটি আদালত। জটিল রাজনৈতিক সমীকরণ আর তীব্র কূটনৈতিক উত্তেজনার মাঝে এবার নতুন মোড় নিয়েছে ঢাকা দিল্লি সম্পর্ক। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণ ঘিরে তৈরি হওয়া জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এবার নিজেদের অবস্থান স্পষ্ট করেছে নয়াদিল্লি। ভারতের ভূখণ্ড ব্যবহার করে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবেন না দেশটিতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্পষ্ট করে এই কথা জানিয়ে দিয়েছে নরেন্দ্র মোদী সরকার। ঢাকা দিল্লি সম্পর্কে নতুন করে উত্তাপ ছড়িয়েছে শেখ হাসিনা ইস্যু। এবারে সরাসরি ভারতের কাছে কড়া বার্তা দিয়েছে বাংলাদেশ। বার্তাটি শুধুমাত্র একজন ব্যক্তিকে ঘিরে নয়, বরং দুই দেশের ভবিষ্যৎ সম্পর্ক নিয়েও। ভারতে শেখ হাসিনাকে গ্রেপ্তার করে তাকে 7 দিনের রিমান্ডে দেওয়া হয়েছে। কিন্তু সব থেকে মজার বিষয় হচ্ছে শেখ হাসিনা প্রথম দিন রিমান্ডে এমন কিছু গুরুত্বপূর্ণ গোপন তথ্য তিনি ফাঁস করে দিয়েছেন যা জানলে আপনার চোখ কপালে উঠে যাবে। বন্ধুরা, আজকের ভিডিওতে দেখানো হবে শেখ হাসিনা রিমান্ডে কি কি ফাঁস করে দিলেন এবং সেই সাথে আজকের ভিডিওতে আরো জানতে পারবেন শেখ হাসিনা রিমান্ড নিয়ে আলোচনা এবং পর্যালোচনা করে আমরা এমন কিছু গুরুত্বপূর্ণ গোপন তথ্য আমরা খুঁজে পেয়েছি, তা নিয়ে থাকতেছে আজকের ভিডিওতে বিস্তারিত। বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখব শেখ হাসিনাকে কোথায় থেকে এবং কিভাবে গ্রেপ্তার করা হলো এবং শেখ হাসিনা রিমান্ডে কি কি ফাঁস করে দিলেন সেই ভিডিও ফুটেজগুলো আমরা একটু পরেই দেখে আসতেছি। তার আগে আমরা ছোট্ট একটি ভিডিও ক্লিপ দেখে আসবো, তারপরেই চলে যাব মূল ভিডিওতে। বন্ধুরা ধৈর্য ধরে একটি লাইক দিয়ে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর মাত্র কয়েক ঘন্টা দিল্লির বুকে যখন খুনের দায়ে অভিযুক্ত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমবার জনসম্মুখে ভাষণ দিতে প্রস্তুতি নিচ্ছেন, ঠিক তখনই ঢাকা থেকে এলো ভারতের জন্য এক বড় দুঃসংবাদ। ভারত থেকে বন্ধুত্বের হাত বাড়িয়ে পাঠানো প্রায় 11,500 টন চাল শটান ফেরত পাঠিয়ে দিয়েছে বাংলাদেশ। এই ঘটনা কি নিছকই কোনো বাণিজ্যিক সিদ্ধান্ত, নাকি দিল্লির হাসিনা প্রেমের বিরুদ্ধে ঢাকার এক বিশাল কূটনৈতিক চর? একদিকে ভারত হাসিনাকে যত বেশি স্পেস দিচ্ছে, অন্যদিকে বাংলাদেশ ততই ভারতের উপর ক্ষুব্ধ হচ্ছে। এমনকি তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান রাজনৈতিক শক্তি এই বিষয়টি মোটেও ইতিবাচকভাবে দেখছে না। নরেন্দ্র মোদীর পক্ষ থেকে বারবার আমন্ত্রণের পরও কেন গত 6 মাসে ভারত সফরে যাননি তারেক রহমান? কেন দিল্লির দাওয়াতকে বারবার উপেক্ষা করছে ঢাকা? আজকের বিশেষ প্রতিবেদনে আমরা উন্মোচন করব ভারত বাংলাদেশ সম্পর্কের সেই নৈপথ্যে স্নায়ুযুদ্ধ যা এখন চালের বস্তা থেকে শুরু করে দিল্লি রাজপথ পর্যন্ত ছড়িয়ে পড়েছে। ঘটনার গভীরে গেলে দেখা যায় 2025 সালের G2G বা সরকার থেকে সরকার পর্যায়ে হওয়া একটি চুক্তির অধীনে ভারত থেকে বিপুল পরিমাণ সেদ্ধ চাল বাংলাদেশে আসে। MD-ICT পায়োনিয়ার নামক একটি জাহাজে করে এই চাল গত 21শে জুলাই চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। প্রাথমিকভাবে জাহাজ থেকে নমুনা পরীক্ষা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছিল এই চাল মানুষের খাওয়ার উপযোগী এবং মানসম্মত। এমনকি 22শে জুলাই নমুনা পরীক্ষার পর সংশ্লিষ্ট দফতর থেকে চালটিকে নিরাপদ হিসেবেও সনদও দেয়া হয়। এরপর 23 ও 24শে জুলাই প্রায় 3,500 টন চাল জাহাজ থেকে খালাস করে ঢাকার তেজগাঁও, চট্টগ্রামের হালিশহর ও দেওয়ানহাটের কেন্দ্রীয় সংরক্ষণাগার এবং জয়দেবপুরের স্থানীয় গুদামে পাঠানো হয়। কিন্তু নাটকীয় মোড় আসে ঠিক এরপরেই। 25শে জুলাই তেজগাঁও ও হালিশহরের গুদাম কর্মকর্তারা অভিযোগ তোলেন যে এই চালের মান সন্তোষজনক নয় এবং এটি মানুষের খাওয়ার যোগ্য নয়। স্থানীয় পর্যায়ের এই আপত্তির কথা দ্রুত খাদ্য মন্ত্রণালয়ের সচিব এবং খাদ্য অধিদপ্তরের মহাপরিচালককে জানানো হয়। এরপরই বাকি 8,000 টন চাল খালাসের অনুমতি বাতিল করা হয় এবং পুরো 11,500 টন চালই ভারতে ফেরত পাঠানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু বিজনেস লাইনের প্রতিবেদনে দাবি করা হয়েছে এই চাল প্রত্যাখ্যানের পেছনে মানের চেয়ে সবচেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে বর্তমান বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা।
ভারতীয় ব্যবসায়ীদের একটি বড় অংশ মনে করছে এটি একটি খাঁটি রাজনৈতিক খেলা। তাদের দাবি, অতীতেও ভারত থেকে নষ্ট পেঁয়াজ বা পোকা ধরা চাল এলেও তৎকালীন সরকার সম্পর্কের খাতিরে তা হাসি মুখে গ্রহণ করত। কিন্তু এখন সময় বদলেছে। দিল্লির প্রতি ঢাকার এই জিরো টলারেন্স নীতি ভারতকে এক বড় অর্থনৈতিক ও কূটনৈতিক ধাক্কা দিয়েছে। ঠিক একই সময়ে যখন চাল ফেরত নিয়ে বিতর্ক তুঙ্গে, তখনই খবর এলো দিল্লিতে বসে আর কিছুক্ষণ পরই জনসম্মুখে ভাষণ দিতে যাচ্ছেন শেখ হাসিনা। গত 5ই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর দেশ ছাড়ার পর থেকে শেখ হাসিনা কোথায় আছেন তা নিয়ে অনেক গোপনীয়তা রক্ষা করা হয়েছিল। কিন্তু দিল্লির ফরেন করেসপন্ডেন্স ক্লাব অফ সাউথ এশিয়া নামক একটি বেসরকারি সংস্থা তাকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দিয়েছে। যদিও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল দাবি করেছেন যে এটি একটি বেসরকারি আয়োজন এবং এর সাথে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই। কিন্তু কূটনৈতিক বিশ্লেষকরা এই যুক্তি মানতে নারাজ। তাদের মতে, ভারতের মাটিতে বসে বাংলাদেশের একজন ওয়ান্টেড আসামিকে এভাবে কথা বলার সুযোগ দেয়া মানেই হলো বর্তমান সরকারের প্রতি দিল্লির একটি পরোক্ষ অনাস্থা। ভারত হাসিনাকে দিল্লিতে যতটা নিরাপত্তা রাজনৈতিক স্পেস দিচ্ছে, ঢাকার সাধারণ মানুষ আর বর্তমান নেতৃত্ব ততই ক্ষুব্ধ হচ্ছে। বাংলাদেশের মানুষের মনে এখন একটাই প্রশ্ন, ভারত কি তবে খুনিদের আশ্রয়স্থল হয়ে উঠেছে? আর এই জনক্ষোভেরই প্রতিফলন দেখা যাচ্ছে ভারত থেকে আসা পণ্যের উপর। ভারতের ব্যবসায়ীরা আশঙ্কা করছেন এল নিনোর সম্ভাব্য প্রভাবের মধ্যে এমন সিদ্ধান্ত ভবিষ্যতে ভারতের চাল রপ্তানি এবং বাংলাদেশের খাদ্য আমদানিতে দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশেষ করে ভারতের খাদ্য মন্ত্রণালয় যখন চলতি অর্থ বছরে 13,60,000 টন নন বাসমতি চাল রপ্তানি করেছে, যার বড় অংশই ছিল সেদ্ধ চাল, সেখানে বাংলাদেশের এই প্রত্যাখ্যান ভারতের চাল বাজারের জন্য এক বড় সংকেত। এই পুরো রাজনৈতিক সমীকরণের কেন্দ্রবিন্দুতে রয়েছেন তারেক রহমান। রাজনৈতিক মহলে এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় হলো নরেন্দ্র মোদীর আমন্ত্রণ এবং তারেক রহমানের নীরবতা। নির্বাচনের পর 6 মাস পার হয়ে গেলেও তারেক রহমান কেন ভারত সফরে যাচ্ছেন না? জানা গেছে ভারত সরকারের পক্ষ থেকে একাধিকবার তাকে দিল্লি সফরের আমন্ত্রণ জানানো হয়েছে, কিন্তু তারেক রহমান সেই আমন্ত্রণে সাড়া দেননি। গুঞ্জন রয়েছে তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত ভারত শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে উস্কানি দেওয়ার সুযোগ দেবে এবং তাকে রাজনৈতিক আশ্রয় রাখবে, ততক্ষণ দিল্লির সাথে কোনো ধরনের আনুষ্ঠানিক আলোচনায় বসা হবে না। তারেক রহমানের এই কঠোর অবস্থান ভারতকে এক কঠিন দোটানায় ফেলে দিয়েছে। ভারত একদিকে চাইছে বাংলাদেশের নতুন নেতৃত্বের সাথে সম্পর্ক উন্নয়ন করতে, অন্যদিকে তারা তাদের পুরনো বন্ধু হাসিনাকে ছাড়তে পারছে না। তারেক রহমানের এই ভারত বিমুখতা আসলে দিল্লির একপাক্ষিক নীতির বিরুদ্ধে একটি নীরব প্রতিবাদ। তিনি বুঝিয়ে দিচ্ছেন বাংলাদেশ আর আগের মতো দিল্লির আজ্ঞাবহ হয়ে চলবে না, বরং সম্পর্ক হতে হবে পারস্পরিক সম্মান এবং সার্বভৌমত্বের ভিত্তিতে। শেখ হাসিনা সরকারের সময় ভারত যে একচেটিয়া প্রভাব বিস্তার করেছিল, তারেক রহমানের এই কৌশল সেই প্রভাবকে সমূলে উৎপাটন করার একটি বড় প্রয়াস বলে মনে করছেন বিশ্লেষকরা। বর্তমান পরিস্থিতিতে এটা স্পষ্ট যে ভারত ও বাংলাদেশের মধ্যে এক ধরনের স্নায়ুযুদ্ধ শুরু হয়ে গেছে। একদিকে চাল ফেরতের মাধ্যমে অর্থনৈতিক আঘাত, অন্যদিকে মতির আমন্ত্রণ রক্ষা না করে কূটনৈতিক উপেক্ষা। বাংলাদেশ ভারতকে বুঝিয়ে দিচ্ছে যে শেখ হাসিনা ইস্যু সমাধান না হওয়া পর্যন্ত দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হওয়ার কোনো সম্ভাবনা নেই। ভারত যদি মনে করে তারা হাসিনাকে কার্ড হিসেবে ব্যবহার করে ঢাকাকে চাপে রাখবে, তবে চাল ফেরতের এই ঘটনা প্রমাণ করে যে বাংলাদেশও পাল্টা চাপ সৃষ্টি করতে জানে। ভারতীয় ব্যবসায়ীদের কেউ কেউ দাবি করছেন যে বাংলাদেশের খাদ্য অধিদপ্তরের ভেতরে এখনও শেখ হাসিনা আমলের কর্মকর্তাদের সাথে বর্তমান প্রশাসনের এক ধরনের ক্ষমতার দ্বন্দ্ব চলছে। সেই দ্বন্দ্বের বলি হয়েছে এই চালের চালান। কিন্তু সাধারণ মানুষের সেন্টিমেন্ট বলছে অন্য কথা। তারা মনে করছেন ভারত থেকে আসা পণ্য মানেই নিম্নমানের এবং এটি বর্জন করাই এখন দেশপ্রেমের অংশ। সোশ্যাল মিডিয়ায় ইন্ডিয়া আউট ক্যাম্পেইন এখন আর কেবল স্লোগানে সীমাবদ্ধ নেই, তা এখন সরাসরি সরকারি সিদ্ধান্তে প্রতিফলিত হচ্ছে। ভারত এখন এক বিশাল সংকটের মুখে। দক্ষিণ এশিয়ায় নিজেদের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার এবং বিশ্বস্ত প্রতিবেশীকে তারা হারাতে বসেছে কেবল একজন ব্যক্তির প্রতি অন্ধ আনুগত্য দেখাতে গিয়ে। শেখ হাসিনা দিল্লির মঞ্চে আজ কি বলেন তার উপর নির্ভর করছে অনেক কিছু। তিনি যদি আবারও বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে উস্কানিমূলক কথা বলেন, তবে এই 11,000 টন চাল ফেরত পাঠানো কেবল একটা শুরু মাত্র। সামনে হয়তো ট্রানজিট, বিদ্যুৎ এবং অন্যান্য বড় বড় চুক্তির ক্ষেত্রেও বাংলাদেশ এমন কঠোর অবস্থানে যাবে। বন্ধুত্ব কখনো একতরফা হয় না। ভারত যদি বাংলাদেশের মানুষের হৃদয়ে ফিরতে চায়, তবে তাদের বুঝতে হবে যে এই দেশের মালিক এ দেশের জনগণ, কোনো বিশেষ রাজনৈতিক দল বা ব্যক্তি নয়।
তারেক রহমানের এই দূরদর্শী অবস্থান এবং জনগণের পালস বুঝতে পারা তাকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। দিল্লি এখন বুঝছে ঢাকাকে নিয়ন্ত্রণ করার পুরনো দিন শেষ হয়ে গেছে। দর্শক, আপনাদের কি মনে হয়, চাল ফেরত দিয়ে কি বাংলাদেশ ভারতকে সঠিক জবাব দিয়েছে? আর মোদির আমন্ত্রণে তারেক রহমানের না যাওয়ার সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন? শেখ হাসিনাকে কি ভারতের এখনই বাংলাদেশের হাতে তুলে দেওয়া উচিত নয়? আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শেখ হাসিনার প্রথম ভার্চুয়াল প্রেস মিটের পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। বাংলাদেশ সরকার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে শেখ হাসিনাকে সংবাদ সম্মেলনের অনুমতি দেয় ভারত সরকারের উপর দোষারোপ করেছে। আবার ওই প্রেস মিটে অংশ নেওয়ার পর বাংলাদেশের মাগুরা জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। আওয়ামী লীগের গাজীপুরের সাবেক এক সংসদ সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। তবে 2 বছর পর প্রথমবারের মতো দিল্লিতে ভার্চুয়াল লাইভ অনুষ্ঠানের সুযোগ পেয়ে সাংবাদিকদের মধ্যে শেখ হাসিনাকে প্রশ্ন করার হিড়িক পড়ে গিয়েছিল। আবার ভারতীয় সংবাদ মাধ্যমের পাশাপাশি রয়টার্সের মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমও এই অনুষ্ঠান এবং শেখ হাসিনার বক্তব্য সম্প্রচার করেছিল। সেখানে বিশ্বব্যাপী শেখ হাসিনার বক্তব্য ব্যাপকভাবে প্রচারিত হয়, যে কারণে বাংলাদেশে দেশটির সরকার স্থানীয় গণমাধ্যমের উপর নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়টি বিফলেই গেল। দিল্লিতে সাংবাদিকরা শেখ হাসিনার কাছে মূলত জানতে চেয়েছেন তিনি ঠিক কোন দিন ফিরবেন এবং এই ফেরার ব্যাপারে তার পরিকল্পনা কি। তার এই ফেরার ঘোষণার ব্যাক চ্যানেলে বাংলাদেশের বর্তমান সরকারের সাথে কোনো যোগাযোগ হয়ে আর ভারত সরকারের এক্ষেত্রে ভূমিকা কি, শেখ হাসিনা ঠিক কী কারণে ফিরছেন সেটি জানালেও ঠিক কবে ফিরবেন সেটি খোলাসা করেনি। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বলেছেন তিনি ডিসেম্বরে ফিরে যেতে চান নিজের দেশে। জানালেন সময় এলে দিন ক্ষণ বলে দিবেন। তিনি দাবি করেছেন রিকনসিলিয়েশন বা জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করা দরকার বলেই তিনি ফিরবেন। তিনি আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া সহ বেশ কয়েকটি দাবিও তুলে ধরেছেন। প্রশ্ন হলো, শেখ হাসিনার এই প্রথমবারের মতো প্রেস মিট নিয়ে বাংলাদেশ সরকার যে প্রতিক্রিয়া দিয়েছে তাতে ভারত সরকারের পাল্টা প্রতিক্রিয়া কি হবে? তাতে কি বাংলাদেশে আবার মব সন্ত্রাস বেড়ে যাবে? 5 আগস্ট ক্ষমতা হারানোর পর থেকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী আছেন ভারতের দিল্লিতে দলের নেতাদের সাথে বৈঠক করছেন নিয়মিত। সেখান থেকে দলের তৃণমূলের নেতাকর্মীদের অডিও বার্তা দিচ্ছেন। কয়েক দফায় অনেকগুলো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারও দিয়েছেন। তা নিয়ে বিগত অন্তর্বর্তী সরকার বেশ কয়েক দফা ভারত সরকারের কাছে আপত্তি জানিয়েছিল। তাকে বাংলাদেশের প্রত্যর্পণের জন্য বিভিন্ন সময় কূটনৈতিক স্তরে বার্তা পাঠিয়েছে ঢাকা, কিন্তু এই 2 বছরে কখনোই সাংবাদিকরা তাকে সরাসরি প্রশ্ন করার সুযোগ পাননি। 5 আগস্ট ঠিক যেদিন 2 বছর আগে তিনি ক্ষমতা হারিয়েছিলেন, সেদিন নয়াদিল্লিতে প্রথম সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি উপস্থিত হয়ে শেখ হাসিনা সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়েছেন। দিল্লিতে ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অফ ইন্ডিয়ার এই অনুষ্ঠানটি নিয়ে পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে উঠেছিল। দেখা গিয়েছিল নানা জল্পনা কল্পনা। গত জানুয়ারিতে দিল্লির এই ক্লাবে এক অনুষ্ঠানে শেখ হাসিনার বক্তব্য শোনানো হয়। সেবারও অডিও ক্লিপ শোনানো হয়েছিল। সেখানে অনেকের ধারণা ছিল এবারও শেখ হাসিনার অডিও বার্তা শোনানো হবে। তবে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সাথে বৈঠক করে ভারতে বসে শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য ঠেকাতে দেশটির সহযোগিতা চেয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। ভারত সরকার জানিয়েছিল ওই অনুষ্ঠানে শেখ হাসিনার উপস্থিতি এবং ভাষণ প্রদান নিয়ে দিল্লির কোনো আপত্তি নেই, কারণ এটি একটি বেসরকারি অনুষ্ঠান। তবে সেখানে তিনি কি বলবেন না বলবেন সেটি ভারত সরকারের বক্তব্য নাই। বাংলাদেশ সরকার তথ্য মন্ত্রণালয় থেকে শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার জন্য সংবাদ মাধ্যমগুলোকে নোটিশ দেওয়া হয়, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল এবারও পুরোদস্তুর ভার্চুয়াল সংবাদ সম্মেলন হয়েছে। ছিল প্রশ্নোত্তর পর্ব। শেখ হাসিনার অডিও বক্তব্য শেষ হওয়ার পরে শুরু হয় আসল চমক। তিনি সরাসরি প্রশ্নের উত্তর দেওয়া শুরু করেন। প্রথম প্রশ্নে একজন ভারতীয় সাংবাদিক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর কাছে জানতে চান, আপনি কি দেশে ফেরার কোনো নির্দিষ্ট তারিখ ঠিক করেছেন? বাংলাদেশের বর্তমান সরকার বলছে আপনি ঢাকা পৌঁছানো মাত্র আপনাকে গ্রেপ্তার করা হবে। যদি তারা আপনাকে গ্রেপ্তার করে তবে আপনার পরিকল্পনা কি? আপনার আত্মপক্ষ সমর্থনের জন্য কি কোনো আইনি দল প্রস্তুত রেখেছেন?
জবাবে শেখ হাসিনা এর আগে একাধিকবার তার গ্রেপ্তারের কথা তুলে ধরে বলেন, তিনি 1981 থেকে 1987 সালে 4 বার এবং 2007 সালে একবার গ্রেপ্তার হয়েছিলেন। 2007 সালে তিনি দেশের বাইরে থেকে ফেরার সময় বাধা দেওয়া হয়েছিল, কিন্তু পারেনি। তিনি বাংলাদেশে ফিরলে তাকে মেরে ফেলা হতে পারে সেই আশঙ্কাও রয়েছে। তবে এই সবের তোয়াক্কা না করেই বাংলাদেশে ফিরতে চান আওয়ামী লীগ নেত্রী। কেন, সেই কারণও জানালেন। গত 2 বছরে বাংলাদেশ বিভিন্ন ক্ষেত্রে শুধু পিছিয়ে পড়েছে বলে অভিযোগ করেন শেখ হাসিনা। জানালেন, নিজের দেশকে এই প্রতিকূল পরিস্থিতি থেকে উদ্ধারের জন্যই বাংলাদেশে ফিরতে চান তিনি। শেখ হাসিনার দাবি, ক্ষমতায় ফেরার উদ্দেশ্য নিয়ে তিনি বাংলাদেশে ফিরছেন না, তার লক্ষ্য নিজের দেশকে সঠিক পথে ফেরানো। শেখ হাসিনা দাবি করেন, আপনাদের মতো বন্ধু এবং জনগণের সমর্থনই তার কাছে বড় শক্তি। এরপর শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় 3টি প্রশ্নের উত্তর দেন। পরে আবারও শেখ হাসিনা সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন। শেখ হাসিনার কাছে সাংবাদিকরা জানতে চান তার ফেরার পরিকল্পনা নিয়ে। এক সাংবাদিক প্রশ্ন রাখেন, সারা বিশ্বের মানুষ জানতে চায় আপনি কবে ফিরছেন, আপনি ডিসেম্বরে ফেরার কথা বলেছেন, আপনার মূল পরিকল্পনাটা কি? উত্তরে শেখ হাসিনা বলেন, তিনি ঘোষণা করেছেন তিনি বাংলাদেশে যাচ্ছেন। ডিসেম্বর বাংলাদেশের বিজয় মাস, তাই তিনি এই মাসেই ফিরে যেতে চান। তিনি বলেন, যখন সময় আসবে তখন তিনি তারিখ ও সময় অবশ্যই বলবেন। শেখ হাসিনা দাবি করেন, বাংলাদেশে এখন এক গভীর সংকট চলছে, দেশের অর্থনীতি ধ্বংস হয়ে গেছে, মানুষের কোনো সাংবিধানিক অধিকার নেই, কেউ কথা বলতে পারছে না, দেশের মানুষ অনেক কষ্ট সহ্য করছে এবং তিনি এটা মেনে নিতে পারছেন না। বাংলাদেশে এখন একটি জাতীয় ঐক্য বা রিকনসিলিয়েশন দরকার এবং সাংবিধানিক ধারা পুনরুদ্ধার করা প্রয়োজন। তিনি গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী এবং সেই হারানো গর্ব ফিরিয়ে আনার জন্যই তিনি ফিরতে চান বলে সাংবাদিকদের জানান। দর্শক, প্রথমবারের মতো শেখ হাসিনা বাংলাদেশে রিকনসিলিয়েশন দরকার এমন মত দিয়েছেন। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর কাছে আরেকটি প্রশ্ন ছিল তার ফেরার ব্যাপারে। ব্যাক চ্যানেলে বাংলাদেশ সরকারের সাথে কোনো আলোচনা হয়েছে কিনা এবং এ ব্যাপারে বাংলাদেশ সরকারের ভূমিকা কি। শেখ হাসিনার কাছে সাংবাদিকরা প্রশ্ন রাখেন, ফেরার আগে সরকারের সাথে কোনো গোপন আলোচনা বা কোনো তৃতীয় পক্ষের মধ্যস্থতা চায় কিনা। বাংলাদেশের বর্তমান সরকার তার বক্তব্যের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। এমত অবস্থায় তিনি মানুষের সাথে কিভাবে যোগাযোগ করবেন? জবাবে শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, তার ফেরার ব্যাপারে কারোর সাথে কোনো যোগাযোগ হয়নি। আর ভারত সরকারের ভূমিকা সম্পর্কে শেখ হাসিনা বলেছেন, ভারত বাংলাদেশের একটি বন্ধু দেশ। 1971, 1975 বা বর্তমানের যে কোনো দুর্যোগকালীন পরিস্থিতিতে ভারত সবসময় বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে এবং আশ্রয় দিয়েছে। তবে তার ফেরার বিষয়টি সরকারের উপর নির্ভর করে না, তিনি তার দেশের মানুষের জন্য ফিরছেন। শেষ দিকে একজন সাংবাদিক প্রশ্ন করেন, আপনি বলেছেন আপনি যদি ফিরে যেতে সক্ষম হন তবে আপনি কারাগারের মুখোমুখি হতে রাজি আছেন, কিন্তু বাংলাদেশ সরকার যদি আপনাকে ঢুকতে না দেয় তাহলে কি করবেন? এই প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেছেন, তিনি ঠিক করেছেন তিনি দেশে ফিরে যাবেন। কখন যাবেন সেই দিনক্ষণ সময় আসলে জানাবেন, আর সরকার কি পদক্ষেপ নেবে সেটা তাদের ব্যাপার। তার ফিরে যাওয়া নিয়ে ভারত ও বাংলাদেশ সরকারের মধ্যকার কোনো আলোচনা হয়েছে কিনা সে প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, সরকার থেকে সরকারের যোগাযোগ ভিন্ন বিষয়। তিনি দাবি করেন, তিনি যখন ভারতে যান তখন জানতেন না ভারতে যাচ্ছেন। তিনি ডিসেম্বরে নিজ দেশের মানুষের কাছে ফিরে যাবেন। সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক জুলাই আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডে ক্ষমা চাওয়া কিংবা অনুতপ্ত হওয়া নিয়েও প্রশ্ন রেখেছেন। এই প্রশ্নটির উত্তর দেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। জয় দাবি করেন, একদিকে জুলাইয়ে পুলিশ ও আওয়ামী লীগের নেতাদের হত্যাকাণ্ডগুলোকে ইনডেমনিটি দেওয়া হয়েছে, আর একদিকে বলা হচ্ছে আওয়ামী লীগকে ক্ষমা চাইতে হবে। জয় প্রশ্ন রাখেন, আপনি হত্যার একটি সেট বৈধতা দিবেন, অন্য সেটের জন্য কাউকে ক্ষমা চাইতে হবে, এটা কতটুকু নৈতিক ও আইনসম্মত? তিনি বলেন, পুলিশ ও আওয়ামী লীগের নেতা কর্মীদের হত্যাকারীদের ইনডেমনিটি বাতিল না করলে আওয়ামী লীগের ক্ষমা চাওয়ার মতো কিছুই নেই। প্রশ্নোত্তর আগে শেখ হাসিনা সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য দেন। শেখ মুজিবের কন্যা বলছি, এভাবেই নিজের বক্তব্য শুরু করেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী।
বক্তব্যে মোহাম্মদ ইউনূসকে তোপ দাগিয়েছেন, একই সঙ্গে কটাক্ষ করেছেন বর্তমান তারেক রহমানের সরকারকেও। শেখ হাসিনা জুলাই আন্দোলন এবং গত 2 বছরের চিত্র তুলে ধরে প্রশ্ন রাখেন, আপনারা আসলে কি পেলেন? আপনারা কি গণতন্ত্র পেয়েছেন? আপনারা কি নিরাপত্তা পেয়েছেন? আপনারা কি বাক স্বাধীনতা পেয়েছেন? জিনিসপত্রের দাম কি কমেছে? সাধারণ পরিবারগুলো কি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারছে? মানুষ কি নিরবিচ্ছিন্ন জ্বালানি ও বিদ্যুৎ পাচ্ছে? অর্থনীতি কি শক্তিশালী হয়েছে? গত 2 বছরে কি আপনারা বিন্দু মাত্র উন্নয়ন দেখেছেন? নারীরা কি নিরাপদ? শিশুরা কি নিরাপদ? সংখ্যালঘুরা কি নিরাপদ? সাংবাদিক, শিক্ষক, শিল্পী ও বুদ্ধিজীবীরা কি নিরাপদ? বাংলাদেশ সমৃদ্ধি, মর্যাদা ও আত্মবিশ্বাসের দিকে এগিয়ে যাচ্ছিল। আগস্ট 2024-এর পরে এটিকে ভয়, প্রতিশোধ, কষ্ট ও অনিশ্চয়তার দিকে ছেড়ে দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। শেখ হাসিনা বলেন, তিনি বিশ্বাস করেন বাংলাদেশের জাতীয় ঐক্যের বা রিকনসিলিয়েশনের প্রয়োজন রয়েছে। তিনি মনে করেন দেশের ক্ষতের উপশম প্রয়োজন, কিন্তু ঐক্যের অর্থ কখনো বিচারহীনতা বা ইম্পিউনিটি হতে পারে না। যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, অপরাধ করেছে এবং মানুষের কষ্টের কারণ হয়েছে, তাদের সঠিক আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিচারের মুখোমুখি করতে হবে। ভুক্তভোগীদের আইনি সুরক্ষা এবং যথোপযুক্ত ক্ষতিপূরণ পেতে হবে, এমন দাবি করেছেন তিনি। শেখ হাসিনা বলেন, বাংলাদেশের সংকট কেবল কোনো অভ্যন্তরীণ সংকট নয়, এটি আঞ্চলিক শান্তি, নিরাপত্তা, বাণিজ্য, উন্নয়ন ও মানব মর্যাদাকে প্রভাবিত করে। সে কারণে তিনি আন্তর্জাতিক সম্প্রদায় এবং বাংলাদেশের সকল বন্ধুভাবাপন্ন দেশকে আহ্বান জানান যেন তারা গণতন্ত্র, বিচার ও শান্তির জন্য বাংলাদেশের মানুষের এই সংগ্রামে পাশে দাঁড়ায়। একটি স্থিতিশীল বাংলাদেশ দক্ষিণ এশিয়ার জন্য, বঙ্গোপসাগরের জন্য, উন্নয়ন সহযোগীদের জন্য এবং গণতন্ত্র, আইনের শাসন ও বিচারের বিশ্বাসী সকল দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী দশকটি পুনরুদ্ধার ও পুনর্জাগরণের দশক হতে পারে, তবে তা কেবল তখনই সম্ভব যদি গণতন্ত্র পুনরুদ্ধার করা হয় এবং জনগণকে তাদের নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের সুযোগ দেওয়া হয়। সে কারণে তিনি কিছু দাবি তুলে ধরেছেন। প্রথমত, আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, রাজনৈতিক বন্দীদের মুক্তি দিতে হবে, মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, বাক স্বাধীনতা ফিরে দিতে হবে, সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা করতে হবে, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে হবে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জনগণের সেবা করতে দিতে হবে। শেখ হাসিনার বক্তব্য আন্তর্জাতিক মিডিয়ার বদলতে সারা বিশ্বের মানুষ শুনেছে। সরকারের শীর্ষ মহল থেকে শুরু করে বাংলাদেশের মানুষের মধ্যেও তার এই বক্তব্য দেয়া নিয়ে অনেক আগ্রহ ছিল। এদিকে শেখ হাসিনার এই প্রেস মিটের পর প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নয়াদিল্লিতে শেখ হাসিনাকে সরাসরি কথা বলার সুযোগ দেওয়ায় বাংলাদেশ তীব্র ক্ষোভ প্রকাশ করছে। সেখানে তিনি ও তার সহযোগীরা বাংলাদেশ রাষ্ট্র ও জনগণের বিরুদ্ধে বিষোদ্গার করেছেন বলে অভিযোগ করা হয় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্বিপাক্ষিক সম্পর্ক পুনর্গঠনের ক্ষেত্রে এই ঘটনার সম্ভাব্য প্রভাব নিয়ে ভারত সরকারের কাছে আগেই উদ্বেগ জানানো সত্ত্বেও এই প্রকাশ্য অনুষ্ঠানটি আয়োজনের অনুমতি দেওয়ায় ঢাকা গভীর দুঃখ প্রকাশ করছে। বাংলাদেশ সরকার বলছে, যেদিন বাংলাদেশের জনগণ জুলাই বিপ্লবের 2য় বার্ষিকী পালন করছে, সেদিন ভারতীয় ভূখণ্ডে শেখ হাসিনার এই কথোপকথন বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি অবমাননা এবং জুলাই বিপ্লবের শহীদদের প্রতি চরম অপমান হিসেবে গণ্য হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যে কোনো অজুহাতে শেখ হাসিনাকে গণমাধ্যমের সাথে প্রকাশ্যে কথা বলার সুযোগ দেওয়াটা দেশটির জনগণের আবেগে গভীর আঘাত আনে এবং বাংলাদেশ ও ভারতের মধ্যে সৌহার্দ্যপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের পথে অন্তরায় হয়ে দাঁড়ায়। আবার শেখ হাসিনার এই প্রেস মিটের পরপরই বাংলাদেশের মাগুরায় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে হামলা ও ভাঙচুর হয়েছে। বুধবার রাত 9টার দিকে মাগুরা শহরের কেশব মোড় এলাকায় সাকিবের পৈতৃক বাড়িতে এই হামলার ঘটনা ঘটে বলে সদর থানার ওসি আব্দুল্লাহ মামুন জানান। স্থানীয়দের বরাতে পুলিশ বলছে, কয়েকজন যুবক এসে ঢিল দিয়ে জানালার গ্লাস ভাঙচুর করেন। পরে বাড়ির লোহার গেটের উপরের অংশে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়। সঙ্গে সঙ্গে স্থানীয় গত 2 বছরের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রথমবারের মতন ফরমাল কোনো অনুষ্ঠানে সরাসরি যুক্ত হয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দিলেন। তিনি লাইভে যুক্ত ছিলেন ঠিকই,
তবে ভিডিওতে নন। এবং এই প্রথমবারের মতন সাংবাদিকদের সরাসরি প্রশ্নের উত্তর তিনি দিলেন। তার চেয়ে বড় কথা, ভারতে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের যে সংগঠন এফসিসি, ফরেন করেসপন্ডেন্ট ক্লাব অব ইন্ডিয়ার আয়োজনে যে এই অনুষ্ঠানটি, সেটি বাংলাদেশে সফল করে দিল খোদ বর্তমান সরকার। তার আজকের যে বক্তব্য যেভাবে আশা করা হচ্ছিল, সেই জায়গা থেকে সরকারের মধ্যে একটি ভীতির সঞ্চার হয়েছিল, একটি ঝাঁকুনির সৃষ্টি হয়েছিল, এবং সেই ঝাঁকুনি থেকে তার বক্তব্য প্রচারের উপরে একটা নিষেধাজ্ঞা নতুন করে এলো যে বিদ্বেষপূর্ণ কোনো কিছু প্রচার করা যাবে না। আবার সরকারি নীতি নির্ধারকদের কেউ কেউ সরাসরি বললো যে বক্তব্য প্রচার করলেই মোটামুটি ব্যবস্থা নেওয়া হবে। যাই হোক, অনেকের ধারণা ছিল যে এই অনুষ্ঠান থেকেই শেখ হাসিনা দেশে ফেরার বিষয়ে সরাসরি নির্দিষ্ট দিনক্ষণ তিনি ঘোষণা করবেন। তার চেয়েও বড় বিষয়, সরকারের মধ্যে যেই গুঞ্জনটি ছিল যে তিনি বোধহয় বিশেষ কোনো নির্দেশনা দিবেন, যেহেতু অনুষ্ঠানটি 5 আগস্ট হচ্ছে। তো সেই জায়গা থেকে এক ধরনের দোলাচলের সৃষ্টি হলো সরকারের মধ্যে, এবং সরকার যত বেশি নিষেধাজ্ঞা জারি করলো, তাতে কি হলো, ভারত এবং বাংলাদেশের, আওয়ামী লীগ তো বটেই, ভারত এবং বাংলাদেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে আজকের এই অনুষ্ঠান নিয়ে তীব্র কৌতূহলের সৃষ্টি হলো। স্বাভাবিকভাবে এর আগে শেখ হাসিনার এই ধরনের বক্তব্য অনলাইনে যতটা মানুষ অ্যাটেন্টিভলি না শুনেছে, তার চেয়ে অনেক অনেক বেশি গুণ মানুষ আজকের তার এই বক্তব্য শুনেছে। ঠিক 6:30টায় লাখ লাখ মানুষ বসে গেছে সোশ্যাল মিডিয়ার সামনে, এবং সোশ্যাল মিডিয়ায় সকাল থেকেই বিভিন্ন ব্যক্তিগত প্রোফাইল থেকে কোন লিঙ্কে তার এই অনুষ্ঠান শোনা যাবে, দেখা যাবে, সেগুলো শেয়ার হচ্ছিল। এবং আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে শুরু করে সজীব ওয়াজেদের যে ব্যক্তিগত প্রোফাইল, সেটি থেকে শুরু করে অসংখ্য মানুষ এটি শেয়ার করেছে। শুধু আওয়ামী লীগের ফেসবুক পেজেই আমি খেয়াল করলাম লাখ লাখ মানুষ অ্যাট দ্য সেম টাইম এই অনুষ্ঠান দেখছিল বা শুনছিল। তাহলে কি বলা যায় এটিকে? এবং আমি নিশ্চিত শেখ হাসিনার যারা শত্রু, তারা সহ সরকারের মধ্য থেকে নীতি নির্ধারকদের অনেকেও আমার মনে হয় তারা সরাসরি এই অনুষ্ঠানটি শুনেছেন বা দেখেছেন। কিন্তু সরকার আসলে এত সব যে আয়োজন করলো, বিটিআরসিকে নির্দেশনা দিয়ে বা আইসিটির পক্ষ থেকে যে তার বিভিন্ন বক্তব্য সরিয়ে নেওয়া হোক বা গণমাধ্যমে তার বক্তব্য প্রচার করা যাবে না, এত সব যে নির্দেশনা, তাতে লাভের লাভ কি হলো সরকারের? আবার সরকার সম্ভবত ভেবেছিল যেহেতু 5 আগস্টের দিনেই এই অনুষ্ঠান, সেহেতু সেখান থেকে শেখ হাসিনা কি না কি নির্দেশনা দেন দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে, আর নির্দেশনা শুনেই হাজার হাজার নেতাকর্মী হুড়মুড় করে রাজপথে নেমে এসে যদি কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে, সম্ভবত সে কারণেই বক্তব্য প্রচারের আগেই শেখ হাসিনাকে ঘিরে বা তার বক্তব্যকে ঘিরে সরকারের মধ্যে এক ধরনের উৎকণ্ঠা তৈরি হতে থাকে। বাংলাদেশের অনেক গণমাধ্যমই আজকের এই অনুষ্ঠানের কোনো খবর দেয়নি, অনেক গণমাধ্যম। তাতে কি, ভারত সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে এই খবরটি তো এলো, শেখ হাসিনার বক্তব্য উদ্ধৃত করেই তার এই খবরটি এলো। মানুষ কি এগুলো না শুনে বসে আছে, না দেখে বসে আছে? বরং আগের চেয়ে অনেক গুণ বেশি মানুষ শুনেছে, দেখেছে। এই জায়গা থেকে বলছিলাম সরকার সফল করে দিল। এখন শেখ হাসিনা কি বলেছেন নিশ্চয়ই এরই মধ্যে অসংখ্য মানুষ জেনে গেছেন। তিনি 5 আগস্ট আন্দোলনকে কেন্দ্র করে কি কি ঘটেছিল তার সম্পর্কে বেশ কিছুক্ষণ বর্ণনা দিয়েছেন, এবং এই জায়গাটি সরকারের কাছে বিদ্বেষমূলক মনে হতে পারে বিধায় আমি সরকারি নির্দেশনার প্রতি শ্রদ্ধাশীল থেকে সেটি আর পুনর্ব্যক্ত করছে না, বা এটি পুনর্ব্যক্ত করারও কিছু নেই। এইসব কথা শেখ হাসিনা এর আগেও বলেছেন।
এবং ডক্টর ইউনূস ক্ষমতা আসার পরে মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্নগুলো কীভাবে ধ্বংস করা হলো, মুক্তিযোদ্ধাদের কীভাবে অপমানিত করা হলো, লাঞ্ছিত করা হলো, সারা দেশে যে ত্রাসের রাজত্ব সৃষ্টি করা হলো সেসব নিয়ে কথা বলেছেন, দেশের অর্থনীতি নিয়ে কথা বলেছেন। এবং মোটা দাগে তিনি যেসব দাবি জানিয়েছেন যে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা রয়েছে সেটি তুলে নিতে হবে, আওয়ামী লীগের নেতাকর্মীদের মুক্তি দিতে হবে, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে এবং যত হুমকি আসুক না কেন তিনি দেশে ফিরবেন। তার বক্তব্য শেষে শুরু হলো সম্ভবত এই প্রথমবারের মতন সরাসরি প্রশ্নোত্তর পর্ব। একে একে অনেক সাংবাদিক প্রশ্ন করেছেন এবং অধিকাংশ সাংবাদিকের প্রশ্ন ছিল যে তিনি ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফেরার ঘোষণা দিয়েছেন ঠিকই, তিনি আসলে সুনির্দিষ্টভাবে কবে, কখন, কিভাবে দেশে ফিরতে চান, পরিকল্পনা কি দেশে ফেরার বিষয়ে, কোন প্রক্রিয়ায় তিনি ফিরতে চান, তিনি দেশে ফেরার বিষয়ে দিনক্ষণ স্পষ্ট করে কিছু বলেননি। সাংবাদিকরা যখন একের পর এক একই ধরনের প্রশ্ন করে যাচ্ছেন তখন তিনি বললেন যে যেহেতু ডিসেম্বর আমাদের বিজয়ের মাস, মানুষকে বিজয়ের স্বাদ দিতে তিনি আরও একবার এই ডিসেম্বরেই ফিরে আসতে চান। এর আগেও তো বারবার ফিরে এসেছেন, তিনি তার বক্তব্যে যেসব কথাবার্তা তুলে ধরেছেন যে অনেক হুমকি এসেছে, তাকে কারাগারেও আটক করা হয়েছে, কারাগারে আটকের হুমকি ছিল, তারপরেও দেশে ফিরেছেন, দেশে ফেরার পরে আটক হতে হয়েছে। এবারও যত হুমকি আসুক না কেন তিনি ডিসেম্বরের মধ্যেই ফিরতে চান। সরকারের সাথে আওয়ামী লীগের বা তার কোনো যোগাযোগ হয়েছে কিনা এই প্রশ্নের উত্তরটি দিয়েছে তার পুত্র সজীব ওয়াজেদ জয়। তিনি বলেছেন যে সরকারের সাথে যোগাযোগ এখনো পর্যন্ত কোনো বিষয় হয়নি। তো সরকারের সাথে যোগাযোগ না হলে তিনি আসলে কিভাবে ফিরবেন? পাল্টা এই প্রশ্নের জবাবে শেখ হাসিনা আবারও কথা বললেন। তিনি বললেন যে আমি ফিরতে চাই আমার নিজের মাতৃভূমিতে, এখানে সরকারের কোনো বিষয় নেই। এই হচ্ছে টোটাল সিনারিও। যে বহুল আলোচিত সংবাদ সম্মেলন অথবা এফসিসির যে অনুষ্ঠান 5 আগস্টকে কেন্দ্র করে, সেটির মোদ্দা কথা সরকারের পক্ষ থেকে এগুলো না করলেই বরং ভালো হতো। সরকার বারবার তার দুর্বলতাগুলো প্রকাশ করে ফেলছে, নিশ্চয়ই প্রকাশ করার অনেক কারণও আছে, অজান্তেই কারণগুলো বেরিয়ে পড়ছে। আবার এগুলো ইচ্ছা করলে সরকার অ্যাভয়েডও করতে পারে। একটা মজার ঘটনা গতকালকে ঘটেছে। দিল্লিতে যখন শেখ হাসিনা ঘটা করে সংবাদ সম্মেলন করছেন এফসিসি ক্লাবের আয়োজনে, আন্তর্জাতিক গণমাধ্যমগুলো উপস্থিত ছিল, রয়টার্সের মতো গণমাধ্যম ওখান থেকে লাইভ করেছে, বিশ্ব মিডিয়ার 2 শতাধিক সাংবাদিক সেখানে উপস্থিত ছিলেন এরকমটা দাবি করা হচ্ছে। আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে লাইভ বিভিন্ন পেজ থেকে লাইভ করা হয়েছে, আওয়ামী লীগের পেজ, সজীব ওয়াজেদ জয়ের পেজ, সাকিব আল হাসানের পেজ, এফসিসি ক্লাবের পেজ, রয়টার্সের পেজ, এনডিটিভির পেজ, এরকম বহু শত প্ল্যাটফর্ম থেকে এই অনুষ্ঠান সম্প্রচার করা হয়েছে। এরই মাঝে বাংলাদেশের গণমাধ্যমে এক ধরনের অলিখিত নিষেধাজ্ঞা ছিল, লিখিতই বলা যায় যে অনুরোধ করা হয়েছিল লিখিত একটা প্রজ্ঞাপনে। এর আগে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলে হুঁশিয়ারি দিয়েছিলেন যে শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেওয়া হবে, যে কারণে আমরা গতকালকে দেখেছি যে বাংলাদেশের সমস্ত গণমাধ্যমে এই খবর একেবারে ব্ল্যাক আউট, কোনো গণমাধ্যমে এই ব্যাপারে কোনো খবর নেই। কিন্তু পরবর্তীতে যখন সাকিব আল হাসানের বাড়িতে হামলার ঘটনা ঘটলো তখন কিন্তু সাকিবের ওই খবরটা সব গণমাধ্যমে আসলো এবং তখন রেফারেন্স হিসেবে চলে আসলো ওই দিল্লিতে শেখ হাসিনার যে সংবাদ সম্মেলন, কর্মকাণ্ড, কথাবার্তা এগুলো চলে আসলো। এর মাঝে বাংলাদেশের গণমাধ্যম যখন একেবারে প্রায় ব্ল্যাক আউট, এই ব্যাপারে কোনো খবর নেই, তখন আমরা বাংলাদেশের 2টো গণমাধ্যমে খুবই মজার একটা খবর পেয়েছি। ব্যক্তিগতভাবে
আমার কাছে সেই খবরটা প্রচণ্ড ভালো লেগেছে যে এমন খবরই তো হওয়ার কথা। একটা দেশের গণমাধ্যমের এরকম খবরই প্রকাশ করার উচিত, প্রচার করা উচিত, যাতে জনগণকে মানে এক ধরনের মানে সংবাদপত্র প্রভাব বিস্তার করার মাধ্যমে জনগণের মতামতের উপরেও এক ধরনের প্রভাব বিস্তার ব্যাপারটা চলে আসে। মানে জনগণকে এক ধরনের বার্তা দেওয়া যে এটাই খবর। খবরটা কি? খবরটা শেখ হাসিনার এই অনুষ্ঠান, বক্তব্যের সাবজেক্ট, জয়, সাকিব, ওই সাবেক শিক্ষামন্ত্রী, তাদের উপস্থিতি, এই ব্যাপারে কোনো খবর নেই। খবর হচ্ছে শেখ হাসিনার এই বক্তব্য দেখতে দেখতে, লাইভ দেখতে দেখতে কত হাজার লোক লাইভ আর দেখলো না, চলে গেল। হঠাৎ করে এত বিশাল সংখ্যক লোক 10 মিনিট পরে এরা আর লাইভ দেখা বন্ধ করে দিল। এটা হচ্ছে বাংলাদেশের মিডিয়ার, দুটো মিডিয়ার খবর। চলুন এই দারুণ খবরটা একটু বুঝে ওঠার চেষ্টা করি এবং সাংবাদিকতার সংজ্ঞা, সাংবাদিকতার মান আমরা যে একেবারে বিশ্ব পর্যায়ে নিয়ে গিয়েছি সেটাও একটু অনুধাবন ছিলাম। মানে গতকালকের মানে দিল্লিতে এক ধরনের হুলস্থুল হলো এবং সেই হুলস্থুল মানে দিল্লিতে তো আর হয়নি, বিশ্ব মিডিয়াতে হয়েছে। বিশ্ব মিডিয়াতে শত শত হাজার হাজার মিডিয়াতে এটা নিয়ে খবর, লাইভ টেলিকাস্ট, এটা ওটা সব কিছুই আমরা দেখেছি। কারণ এখন তো পৃথিবী উন্মুক্ত। এখন তো আসলে আপনি আপনার দেশের সংবাদপত্রে কোন খবর ছাপলেন না ছাপলেন, প্রকাশ করলেন না করলেন, এতে কিছুই যায় আসে না। এখন সব থেকে বড় গণমাধ্যম হিসেবে আবির্ভূত হয়েছে সামাজিক মাধ্যম। সাথে গণমাধ্যমগুলোর, বিশ্ব গণমাধ্যমের দুয়ার তো উন্মুক্ত। আপনি ইচ্ছা করলেই মানে কি বলে সার্চ করে পৃথিবীর যে কোনো গণমাধ্যমে আপনি যে কোনো বিষয়ের খবর তাৎক্ষণিকভাবে পেয়ে যাচ্ছেন। সেখানে নিজেদের দেশের সমস্ত গণমাধ্যম সেই খবর থেকে দূরে থাকা, বরং বিশ্ব মিডিয়াতে একটা অন্যরকম খবর যায়। খবরটা মানে মেসেজটা ভালো মেসেজ নাকি খারাপ মেসেজ সেই ব্যাপারে কোনো কথা বলতে চায় না, হয়তো মেসেজটা অনেক ভালো। বিশ্ববাসী গতকালকে টের পেয়েছে যে বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের সংবাদ মাধ্যম, দেখো তারা এতটা ঐক্যবদ্ধ, তারা এতটা সংকল্পবদ্ধ, তারা সরকার, বিরোধী দল সব পক্ষ, তাদের মধ্যে এতটা ঐক্য, 18 কোটি মানুষ এক সুতোয় গাঁথা যে সবাই মিলে তারা শেখ হাসিনার এই কর্মকাণ্ডকে বয়কট করে দিল। কোনো গণমাধ্যম এটা নিয়ে খবরই বানালো না। তার মানে এটা একটা বড় ঐক্যের ব্যাপার। সেরকম একটা পজিটিভ মেসেজ হয়তো বিশ্বের কাছে গিয়েছে। এখন যে খবরটা বলছিলাম, আমার দেশের এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, খুনি হাসিনার বক্তব্য 10 মিনিটও শুনলেন না 44,000 দর্শক, বের হয়ে গেলেন লাইভ থেকে। এটা একটা পত্রিকার শিরোনাম। খুনি হাসিনার বক্তব্য 10 মিনিটও শুনলেন না 44,000 দর্শক, বের হয়ে গেলেন লাইভ থেকে। আমার দেশের এই খবরটা যখন দেখছি তখন একই সঙ্গে আপনারা একটু চ্যানেল আইয়ের খবরটা দেখুন। আমার দেশের ব্যাপারটা, আমার দেশ নানাভাবে বিতর্কিত একটা গণমাধ্যম, কিন্তু চ্যানেল আই বাংলাদেশের অন্যতম আস্থা সম্পন্ন একটা গণমাধ্যম। চ্যানেল আইয়ের ফটোকার্ডটা দেখুন। চ্যানেল আই বলছে, শেখ হাসিনার বক্তব্য 10 মিনিটও শুনলেন না 44,000 দর্শক, লাইভ থেকে বের হয়ে গেলেন। এখানে শুধু খুনি হাসিনা বলেনি, আমার দেশ খুনি হাসিনা বলেছে, এখানে শেখ হাসিনা বলেছে। এই হচ্ছে পার্থক্য। তো 10 মিনিটও শোনেনি, 44,000 দর্শক লাইভ থেকে চলে গেল। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে 44,000 দর্শক, বাংলাদেশের এই দুটো গণমাধ্যম, তাদের আস্থার জায়গাটা বোধহয় আরও বেড়েছে, কারণ তারা তো প্রচণ্ড সত্য খবর দিয়েছে। এই সত্য খবর যখন আমরা পাচ্ছি তখন প্রশ্ন এরকমটা কেউ করতে পারে যে 44,000 দর্শক 10 মিনিট পরে কমে গেল, সেই লাইভে দর্শক সংখ্যা কত ছিল? এই প্রশ্নটা প্রাসঙ্গিকভাবে আসতে পারে। এখন ধরা গেল যে সেই লাইভে দর্শক সংখ্যক ছিল 45,000, 44,000ই চলে গেল, থাকলো মাত্র 1,000। কিংবা 44,000 একজন দর্শক ছিল, 44,000 চলে গেল একজন মাত্র দর্শক। সেই দর্শকটা হয়তো শেখ হাসিনা নিজেই, তিনি তার মানে কি বলবো যে মোবাইলে হয়তো সেই মানে গণমাধ্যমটাই ওপেন করে রেখেছিলেন, একমাত্র দর্শক তিনি তার নিজের মানে বক্তব্য শুনছেন। এটাও হতে পারে। এটা কি অন্যটা? চলুন একটু আমরা একটু দেখি কিভাবে। আমরা যদি দেখি সাকিব আল হাসানের পেজ থেকে এই যে ভিডিওটা যেটা সম্প্রচার
করেছেন সাকিব আল হাসান, করে নিজের বিপদ ডেকে এনেছেন। গত রাতে 2টার সময় সাকিব আল হাসানের পেজ থেকে যখন এই স্ক্রিনশটটা আমরা সংগ্রহ করি, তখন এটা দেখে নিন। তখন ভিডিওটার দর্শক ছিল 12.1 মিলিয়ন। 12.1 মিলিয়ন দর্শক সাকিব আল হাসানের পেজ থেকেই এই ভিডিওটা দেখেছেন। আমরা যদি মানে বিতর্কিত প্রধানমন্ত্রী, সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, তিনিও নানাভাবে তো সমালোচিত, তার পেজে যদি যাই, সেটাও গত রাতে 2টার সময় আমরা এই স্ক্রিনশট সংগ্রহ করেছি। সেখানে 9.4 মিলিয়ন, মানে 94 লাখ দর্শক দেখেছে। আর সাকিব আল হাসানের এই জায়গায় প্রায় আপনার 1 কোটি 21 লাখ দর্শক দেখেছে। আমরা যদি এফসিসি ক্লাব তারা যেটা মানে করেছে, প্রচার করেছে, তাদের স্ক্রিনশটটা দেখুন। তাদের গত রাতে 2টা পর্যন্ত তাদের যে পেজ, সেই পেজ থেকে আমরা দেখেছি 6.1 মিলিয়ন দর্শক দেখেছে। এফসিসি ক্লাবে দর্শক ছিল 6.1 মিলিয়ন। আবার আওয়ামী লীগ, যারা কিনা এই মুহূর্তে যাদের কার্যক্রম নিষিদ্ধ, তাদের পেজেও আমরা লক্ষ্য করেছি, তাদের পেজটাও দেখুন। সেখানে আমরা দেখছি 5.6 মিলিয়ন ভিউ। একমাত্র আওয়ামী লীগের এই পেজে সবচাইতে মানে কম ভিউ আমরা যে কয়েকটা দেখেছি তার মধ্যে। এখন মানে এক সাকিবের পেজ থেকেই যখন 12 মিলিয়নের বেশি দর্শক গতরাতেই দেখে ফেলেছেন, তখন বাংলাদেশের একটা গণমাধ্যম যখন এরকম সংবাদ করে যে 10 মিনিটও দেখলো না, 44,000 দর্শক সরে গেল, তখন কিন্তু সেই গণমাধ্যমের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। আমার মনে হয় যে আমরা যখন সংবাদ অ্যাভয়েড করেছি, তখন একেবারেই অ্যাভয়েড করাটাই বুদ্ধিমানের কাজ ছিল কিনা সেই প্রশ্ন কিন্তু আসতে পারে। আমার দেশ নানাভাবে নানা রকমের সমালোচনা তাদের মধ্যে তাদের প্রতি রয়েছে, সেই ব্যাপারে আমরা বলতে চাই না, সমালোচনাও করতে চাই না। কিন্তু চ্যানেল আইয়ের এই খবরটা মানে একটু বিস্ময় জাগিয়েছে যে চ্যানেল আইয়ের মতো গণমাধ্যম যখন এরকম খবর করে, তখন মনে হয় যে এখনও বোধহয় প্রফেসর ইউনূসের ওই মেটিকুলাস প্রেস ইউনিট রয়েছে, যে প্রেস ইউনিট থেকে এরকম একটা কয়েকটা লাইন লিখে দেওয়া হয়েছে, লিখে দিয়ে মেসেজ করা হয়েছে, মেসেজ করে বলা হয়েছে এটা ফটোকাট করে ছেড়ে দাও। ব্যাপারটা কি তাই? মানে এখন তো প্রফেসর ইউনূসের আমল না। যখন আবার এই ঘটনা আমরা দেখছি যে গণমাধ্যমের উপরে তো এক ধরনের নিষেধাজ্ঞা ছিলই, তখন আমরা দেখছি যে সারা পৃথিবীর গণমাধ্যমে এটা নিয়ে তোলপাড় হয়েছে। সেখানে ওই অনুষ্ঠানেই 200-250 গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন বলে আওয়ামী লীগ দাবি করছে। আমি জানি না দাবিটা সত্য কিনা। দর্শক সারিতে যে অবস্থা দেখলাম, তাতে হয়তো 100-র কাছাকাছি মানে বসার সিটের আয়োজন ছিল। আমি জানি না তার বাইরে আশেপাশে আরও লোক ছিলেন কিনা। সেখানে মানে যত কম সাংবাদিকই থাকুক, রয়টার্সের মতো গণমাধ্যম যখন এটা লাইভ করে, তখন সেটার গুরুত্ব বোঝাই যায়। রয়টার্সের লাইভকে কেন্দ্র করে সারা পৃথিবীর সমস্ত গণমাধ্যম এটা লুফে নেবে, সেটাই স্বাভাবিক। এই খবরগুলো যখন হচ্ছে, মানে বাংলাদেশের মিডিয়াতে যখন খবর হচ্ছে না, কোনো খবর দেয়া হচ্ছে না, তখন রুমিন ফারহানা, বিএনপির সাবেক নেত্রী, তিনি কি বলছেন দেখুন গণমাধ্যমের এই শিরোনামটা। তিনি বলছেন, এভাবে কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না। এই ক্ষেত্রে আমরা একটা কথা স্মরণ করতে পারি। একটা কথা, কোন কথা? আওয়ামী লীগের আমলেও দেখেছি যে এরকম কর্মকাণ্ড। আওয়ামী লীগের আমলে লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বর্তমানে যিনি প্রধানমন্ত্রী বাংলাদেশের, তার বক্তব্য প্রচারের মানে নিষেধাজ্ঞা ছিল। তার বক্তব্য প্রচার করা যাবে না, এবং প্রচার করলে সেটা শাস্তিযোগ্য অপরাধ হবে। 21 টেলিভিশন একটা রিস্ক নিয়েছিল। রিস্ক নিয়ে মানে ভোরবেলায় একটা বক্তব্য লাইভ প্রচার করেছিল। লাইভ প্রচার করার ফলে 21 টেলিভিশনের চেয়ারম্যানকে কিন্তু আওয়ামী লীগ সরকার গ্রেপ্তার করেছিল। অপরাধটা কি ছিল? তারেক রহমানের বক্তব্য প্রচার করা, যদিও সেটা সরাসরি তার বক্তব্যটা প্রচার করা ছিল। এই ক্ষেত্রেও ওই মানে দিল্লিতে যেটা হলো, সাকিব আল হাসান তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে যেভাবে সম্প্রচার করেছেন, ওই সম্প্রচারের ব্যাপারটা যদি বাংলাদেশের কোনো গণমাধ্যম করত, তাহলে হয়তো সেরকম কিছু হতে পারত। কিন্তু আমরা আওয়ামী লীগ যে ভুলগুলো করেছে, সেই ভুলগুলো বিএনপির নতুন সরকার করুক, এটা কি আমরা চাই? আমরা তো চাই না। আমরা চাই আওয়ামী লীগ যে কাজগুলো করেছে, যে কাজগুলো আমরা সমর্থন করিনি, সেই কাজগুলো আর কোনো সরকারই না করুক। কারণ মানে গতকালকে যে পরিবেশ তৈরি হয়েছিল, সেই পরিবেশ পৃথিবীর বুকে একটা
ভালো মেসেজের পরিবর্তে ভুল বার্তা দিয়েছে। এই ভুল বার্তা সরকারের জন্য ক্ষতিকর হবে। আবার মজার ব্যাপার দেখেন যে গণমাধ্যমের মানে এই সামাজিক উইংসগুলো যারা দেখেন, যারা চাকরি করেন, বিভিন্ন পত্রিকা টেলিভিশনের তো মানে সামাজিক যোগাযোগ মাধ্যমের পেজ মানে ম্যানেজার থাকে, তারা এগুলো কন্ট্রোল করে। সেখান থেকে একটা খুবই মজার ঘটনা ঘটেছে। কালবেলা থেকে এই শেখ হাসিনার যে মানে প্রেস কনফারেন্স সাকিব আল হাসানের পেজে যেটা প্রচার হচ্ছিল, সেই লাইভে গিয়ে কালবেলা থেকে এই ফটোকার্ডটা দেখে নিন, কালবেলা থেকে লেখা হয়েছে জয় বাংলা। হয়তো কালবেলার এই দায়িত্বে যে ছেলেটা ছিলেন তিনি হয়তো আওয়ামী লীগের সাপোর্টার, তিনি আবেগ সামলাতে পারেননি। আবেগ না সামলিয়ে তিনি হয়তো ওই পেজের ম্যানেজার, তিনি পেজ থেকে পেজকে এক্সিট না করে তার নিজের প্রোফাইলে না গিয়ে ভুল করে হয়তো কালবেলার থেকেই, যখন কালবেলাতে তিনি অবস্থান করছিলেন পেজে, সেই অবস্থাতেই কমেন্ট করে ফেলেছেন, তিনি হয়তো খেয়ালও করেননি। পরবর্তীতে এটা যখন ভাইরাল হলো তখন কালবেলা একটা বিজ্ঞপ্তি দিল, মানে এটা আবার দেখুন, সেখানে কালবেলা বলছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভার্চুয়াল প্রোগ্রামে লাইভ চলাকালীন কালবেলার ফেসবুক পেজ থেকে একটি অনাকাঙ্ক্ষিত মন্তব্য করা হয়েছে, যা কালবেলার সম্পাদকীয় নীতির সঙ্গে সাংঘর্ষিক। মন্তব্যটি আমাদের নজরে আসার সঙ্গে সঙ্গে ডিলিট করা হয়েছে এবং যে কর্মী এই কাজের সঙ্গে যুক্ত তাকে সাময়িকভাবে কালবেলার সব ধরনের কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে যথাযথ প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নেওয়া হবে। এটার এই সাংবাদিকের পক্ষে কি আদৌ আপনার কোনো কথা বলার উপায় আছে? বলা যায়, নৈতিকভাবে বলা যায়? একটা পত্রিকা কি কোনো দলের পক্ষে স্লোগান দিতে পারে? একটা পত্রিকা তো সেটা দিতে পারে না, কিন্তু পত্রিকা তো দেয়নি। পত্রিকার ওই সেক্টরের, ওই সময়ের, ওই শিফটের দায়িত্বে যিনি ছিলেন কিংবা কোনো একজন ম্যানেজার, তিনি এই কাজটা করেছেন। মেবি তিনি ভুল করে করেছেন, যেটা বলছি, মেবি তিনি ভুল করে করেছেন। এই যে ব্যাপারগুলো, মানে গণমাধ্যম কর্মীদের এই যে মানে পলিটিক্যাল কি বলবো, যে ওয়ার্কার হয়ে যাওয়া, রাজনৈতিক কর্মী হয়ে যাওয়া, সেটা আমরা শুধুমাত্র আওয়ামী লীগের ক্ষেত্রে না, মানে বহু গণমাধ্যমে, বহু দলের ক্ষেত্রেই এটা দেখছি যে তারা অ্যাক্টিভিস্ট হয়ে যায়, তারা বিভিন্ন দলের অ্যাক্টিভিস্ট হয়ে যায়। তারা ভুলেই যায় যে তারা সাংবাদিক, তাদের একটা স্বতন্ত্র পরিচয় থাকা উচিত। তারা বিএনপি না, তারা আওয়ামী লীগ না, তারা জামাত না, তারা ডক্টর ইউনূস না, তারা কিছু না, তারা নিরপেক্ষ। তাদের কাজ হচ্ছে সংবাদকে জনগণের কাছে, পাঠকের কাছে, দর্শকের কাছে পৌঁছে দেয়া। কোনো দলের তেলবাজি কিংবা কোনো দলের মানে স্লোগান দেওয়ার জন্য তার মানে সাংবাদিকতার মানে পরিচয় ব্যবহার করা, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। আপনি দল করতেই পারেন, এই পেশাটা ছেড়ে দেন, ছেড়ে দিয়ে আপনি দল করেন। আপনি একটা পেশাকে কলঙ্কিত যখন করছেন, তখন বাংলাদেশে এই শেখ হাসিনার আমলেও এটা হয়েছে, এখনও হচ্ছে, হয়তো ভবিষ্যতেও হবে। এখান থেকে আমরা বেরিয়ে আসতে পারবো না। সব মিলিয়ে যে মেসেজগুলো আদতে সমাজের কাছে যাচ্ছে, সেই মেসেজগুলো ভালো কিছু ইঙ্গিত বহন করছে না। আবার দেখেন যে কত সুন্দরভাবে এই 5 তারিখে যেটা হলো, শেখ হাসিনার অনেক কিছু হলো। রাতে দেখেন লাখ লাখ দর্শক মানিক মিয়া এভিনিউতে কনসার্ট দেখলো। এই দৃশ্যটা দেখে নিন 71 টেলিভিশনের। এই দৃশ্য মনে একটা সুখ আনে যে মানুষ কালচারাল অ্যাক্টিভিজমের সঙ্গে যুক্ত আছে, কালচারাল অ্যাক্টিভিস্ট হয়ে যাচ্ছে, কালচারাল আয়োজনে মানুষের জোয়ার নামছে। এই যে জোয়ার, এই জোয়ারটাই দরকার। এই জোয়ারে যখন মানুষ নিজেদেরকে সামিল করবে, তখনই দেশ থেকে হিংসা, বিদ্বেষ, মারামারি, মানে কাটাকাটি, এর কবর রচনা করা, ওকে শায়েস্তা করা, ওকে দেখে নেয়া, মানে এই ব্যাপারগুলো থাকবে না। যতটা এরকম দৃশ্য আমরা দেখব, এবং এরকম দৃশ্যই আমাদেরকে মূলত ঐক্যবদ্ধ করতে পারে। একটা কনসার্টে যে দর্শকগুলো যান, সেখানে আওয়ামী লীগকে, বিএনপিকে, জামাতকে, এনসিপিকে এই বিভক্তি কিন্তু থাকে না। ওটাই আমাদের দেশের জন্য খুব বেশি প্রয়োজন। আমাদের দেশটা অনেক ভাগে বিভক্ত হয়ে গেছে, এই বিভাজন ঠেকানো না। শেখ হাসিনার শত সহস্র চেষ্টা, আওয়ামী লীগের কত আশা ভরসা, হাইপ, সবকিছু নিমিশেই শেষ হয়ে গেল। আওয়ামী লীগের আর কোনো আশা ভরসা নাই। দর্শক, এক বিরল ঘটনা ঘটে গেছে নয়াদিল্লিতে। শেখ হাসিনা, আওয়ামী লীগ অনেকদিন যাবৎ প্রচারণা চালালেন, কত বড় বড় নিউজ, আন্তর্জাতিক মিডিয়ায়, ভারতীয় মিডিয়ায়, ইভেন বাংলাদেশি মিডিয়ায়, যে নয়াদিল্লিতে প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা। The first public appearance will be on 5th August.
কিন্তু খবর হচ্ছে নয়াদিল্লিতে মুখ দেখাতে পারলেন না শেখ হাসিনা, মানে অডিওতে কানেক্টেড হয়েছেন, যে অডিওর উপর ভিত্তি করে বলা যায় না যে দ্যাট ইজ শেখ হাসিনা। ওটা কোনো রোবট হতে পারে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে ওইভাবে কেউ প্রশ্নোত্তর দিতে পারে। এটা বিরল ঘটনা ইন দিস সেন্স। আপনি একটু চিন্তা করেন যে বর্তমান বিশ্ব বাস্তবতায় এই তথ্য প্রযুক্তির উৎকর্ষতার এই যুগে একজন মানুষ যিনি পলিটিক্যাল অ্যাসাইলামে আছেন, যদি তিনি বেঁচে থাকেন, ভিডিও কলে আসতে তার সমস্যাটা কি? তিনি কি খাস পর্দা করেন? পর্দা করলে তিনি নেকাব করে আসবেন। ভিডিও কলে আসতে সমস্যাটা কি? দর্শক, যে নেত্রী ভিডিও কলে আসতে পারেন না, তিনি দেশে আসবেন, আবার তিনি রাজনীতি করবেন, এটা যে বিশ্বাস করে সে বোকাচোদা। তো দর্শক, এই গেল শেখ হাসিনার কথা, যে অডিও কলেই তার পুরনো আগের মতোই, নতুন তো কিছু হলো না। আবার তিনি নাকি রোডম্যাপ ঘোষণা করবেন। কই রোডম্যাপ? দেশে আসার রোডম্যাপ কোথায়? রাজনীতির রোডম্যাপ ঘোষণা করবেন? কিছুই না। মানে নয়াদিল্লিতে সকল প্রেস কনফারেন্সের নামে যে হাইপ তুলেছেন, এটা পুরোপুরি ব্যর্থ হয়েছে। সামান্যতম আশা ভরসা জাগাতে পারেননি, তার নেতাকর্মীদের মনে সামান্যতম গতিশীলতা তৈরি করতে পারেননি। তিনি কি বলেছেন কি বলেন নাই এটা বাদ দিলাম, জাস্ট তিনি যদি নিজের চেহারাটা ভিডিও কলে দেখাতে পারতেন, তার অনেক নেতাকর্মীরা অনুপ্রাণিত হতো যে না, আপা এখনো বেঁচে আছেন, এই যে দেখেছি আপাকে। কিন্তু এখন পর্যন্ত তো কনফিউশন যে আসলে অডিও কলে যে আপার কথা শুনে ওইটা কি আসলে শেখ হাসিনা আপা না কোনো এআই আপা। এরপরে সাকিব আল হাসান, এক বিশ্ব বাটপার। এই সাকিব আল হাসানের বাড়িতে উত্তেজিত জনতা পেট্রোল বোমা মেরেছে কিংবা আগুন দিয়েছে, ককটেল ফুটিয়েছে বলে খবরে দেখতে পাচ্ছি। ওর বাড়িঘর যে কি জন্য অভ্যুত্থানের সময় মানুষ ঘুরিয়ে দেয়নি, এটা চিন্তা আসে না। ওর তো অধিকারই নাই ওর কোনো অস্তিত্ব বাংলাদেশে থাকার। এই বিশ্ব জুয়ারি সাকিব আল হাসান। যেমন মাশরাফির মধ্যে একটু অনুতপ্ততা বোধের কথা শোনা যায়, কিন্তু সাকিবের মধ্যে কোনো অনুতপ্ততা বোধ নেই। তবে দেখেন, সাকিব নাকি রাজনীতি করে, এরা নাকি বাংলাদেশে ফিরবে, আবার এরা নাকি রাজনীতি করবে। আপনি একটু চিন্তা করেন। প্রচারণা চালালো যে শেখ হাসিনার সাথে সংবাদ সম্মেলনে থাকবেন সাকিব আল হাসান। এমন ভাবে খবরটা প্রচার করা হলো যে শেখ হাসিনার নিজের সশরীরে দিল্লির সেই অডিটোরিয়ামে উপস্থিত হবেন, তার পাশেই বসে থাকবেন সাকিব আল হাসান, আমেরিকা থেকে উড়ে দিল্লিতে আসবেন। কোথায়? আর সজীব ওয়াজেদ জয়ের ক্ষেত্রে সেম প্রচারণা ছিল যে তিনি থাকবেন, অথচ সজীব ওয়াজেদ জয় বসে আছে আমেরিকায়, আর সাকিব আল হাসানও বসে আছে আমেরিকায়, আর শেখ হাসিনার কোনো খবর নাই। একটা এআই বা কোনো একটা কিছু ধরিয়ে দিয়েছে। তাহলে এই যে আয়োজন তো পুরোপুরি ব্যর্থ, এর কোনো সফলতা নেই। তারপরে সজীব ওয়াজেদ জয়কে একটু ধন্যবাদ যে তিনি এআই শেখ হাসিনা বা যে কোনো শেখ হাসিনার সাথে অনলাইনে কানেক্টেড থেকেছেন, ইমোতে বা কোনো একটা প্রযুক্তিতে। ঠিক আছে, তার একটা চেয়ার টেবিল ছিল, তার একটা সেট আপ ছিল, এবং তিনি বাসায় বসে কানেক্টেড ছিলেন। পিছনে একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড ছিল, সুন্দর একটা ড্রেস আপ ছিল, একটা শার্টের উপর একটা ব্লেজার, দামি ব্লেজার, ভেরি গুড। কিন্তু সাকিব আল হাসান জুয়ারি সাকিব ও কি করেছে? জুয়ারি সাকিব ও গাড়িতে কখনো হাঁটে, কখনো অন্ধকারে অন্যের সাথে কথা বলে, একটা জার্সি গায়ে। মানে এখানে শেখ হাসিনা কথা বলতেছে না কি, ও কোনো ভ্যালুই দেয় না। মানুষ গার্লফ্রেন্ডের সাথে এর চাইতে ফর্মাল লুকে কথা বলে। সাকিব আল হাসান যে স্টাইলে এই ভিডিও কনফারেন্সে যোগদান করেছিল, বাংলাদেশের গাধা এবং গর্ধব হাজার হাজার আওয়ামী লীগ তার অধীর আগ্রহে এই প্রোগ্রামের জন্য বসেছিল, আর সাকিব আল হাসান 4 আনার দাম দেয়নি এই প্রোগ্রামকে। সাকিব আল হাসানের নাম ব্যবহার করে, হ্যাঁ সাকিবকে তো একটু চেনে মানুষ, সাকিব আল হাসান আসবে, একটু আকর্ষণ তৈরি করেছে। আসলে আসার কথা তো দূরের কথা, ও ঘরের মধ্যে এই প্রোগ্রাম নিয়ে কোনো সিরিয়াস ছিল না। ও গাড়িতে বসে এই প্রোগ্রামে জয়েন করেছে, এবং এর মধ্যে দিয়ে একটা বার্তা যে এইসব প্রোগ্রাম শেখ হাসিনা আদৌ গোনে না। মাঝে মাঝে ফেসবুকে দুই একটা পোস্ট দেন, বাট হি ইজ নট সিরিয়াস। নইলে এই প্রোগ্রামের জন্য তিনি বাসায় থাকতে পারবেন না। বাইরে কি জন্য গেছেন? কি জন্য বাইরে গেছেন? যে গাড়িতে কিছু কিনতে?
দেখছেন, ওর বউ মনে হয় জারি দিছে, কিসের ভিডিও কনফারেন্সে বসে আছো, বাচ্চারা, এরকম একটা অবস্থা। দর্শক, এভাবে কি রাজনীতি হয়? ইজ ইট পলিটিক্স? এত হাইপ তৈরি করে শেষ পর্যন্ত জার্সি গায়ে গাড়িতে বসে প্রেস কনফারেন্সে আর একজনে এআই দিয়া একটা বক্তব্য দিয়ে দিছে। এরপরে আসেন যারা বক্তব্য দিয়েছেন ওখানে সশরীরে, শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন, প্রশ্নোত্তর দিয়েছেন, সজীব অজিত জয় যে প্রশ্নোত্তর দিয়েছেন, এগুলো যদি আমরা একটু দেখি, আমি শুনেছি লাইভে অনেক মানুষই শুনেছে, প্রায় 1.5 লাখ 2 লাখ লোক লাইভে কানেক্টেড ছিল আওয়ামী লীগের পেজ থেকেই, এবং ভারতপন্থী মিডিয়া অনেকেই লাইভ টেলিকাস্ট করেছে। কিন্তু যারা শুনেছে তাদের একটা বড় অংশ জামাত, শিবির, বিএনপি বিশ্লেষণের উদ্দেশ্যে শুনেছি। যেমন আমি শুনেছি ফ্রম দ্য বিগিনিং টু এন্ড। এখন আমি কি জন্য শুনেছি? আমি শুনেছি যে এটা বিশ্লেষণের জন্য। আমি কি আওয়ামী লীগের পক্ষ হয়ে শুনেছি? নেবার। তো দর্শক, এখানে শেখ হাসিনা যে কথা বলেছেন তাতে কোনো নতুনত্ব নাই, তাতে কোনো আশার বাণী নাই। তিনি যে রোডম্যাপ ঘোষণার কথা বলেছিলেন, কোনো রোডম্যাপ ঘোষণার কথা নাই, পুরনো সেই কথা, আমি আসবো, এই সেই হ্যাং ট্যাং, কোনো অনুতপ্ততা বোধ নাই, কিছুই না, পুরনো কথা। এখানে উল্লেখ করার মতো কিছুই আমি দেখি না। এরপরে নওফেল, মহিবুল হাসান চৌধুরী নওফেল, তিনি যে কথা বলেছেন, তিনি রিকনসিলিয়েশনের কথা বলছেন। এর মানে আপোষ করার কথা বলছেন, বিএনপির সাথে আপোষ করা দরকার। না না না, এভাবে চলতে পারে না, আসেন আমরা একটা আপোষ করি, আমাদেরকে একটু জায়গা টাকা দেন। এরকম ভারতে কতদিন থাকবো? আমাদের লাশ দাফনের ব্যবস্থা হয় না, লাশ আবার মুসলমান মনে করে, হিন্দু মনে করে, কে না কে পুড়িয়ে ফেলে, কে জানে মারা গেলে। এই যে আপোষের কথা বলছে, ইনক্লুসিভ রাজনীতির কথা বলছে। আওয়ামী লীগের 15.5 বছরে ইনক্লুসিভ রাজনীতির কোনো কথা ছিল না। ইনক্লুসিভ মানে জনগণ ভোট দিলে ইনক্লুসিভ। এখনো জনগণ ভোট দিচ্ছে ইনক্লুসিভ, তোমরা কোন চ্যাটের বল? হাতে পায়ে ধরছে, আপোষের কথা বলছে। আর শেখ হাসিনা এই আন্দোলনকে আবারও ইউনুসের মেটিকুলাস ডিজাইন আন্দোলন বলে কটাক্ষ করেছে, এবং পুলিশ হত্যা সহ সেই নানান গাল গল্প, মানে আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তার কোনো দোষ নাই, এইসব কথাবার্তা বলছে, যার মধ্য দিয়ে চরম ধৃষ্টতাপূর্ণ আচরণ করেছে, যাতে সাকিব আল হাসানের বাড়ি ঘর ওটা জনগণ যা করেছে কম করেছে বলে আমি মনে করি, আরো বেশি কিছু করা উচিত, যদিও আইন নিজের হাতে তুলে নেওয়া উচিত না। তো ওভারঅল যা ঘটেছে দিল্লিতে, আওয়ামী লীগের আর কোনো আশা বসা রইল না, নতুন ভাবে কোনো আশা জাগাতে পারলো না, নতুন কোনো রোড ম্যাপ কিছুই দিতে পারলো না, পুরোপুরি ব্যর্থ। গতকাল বিকেলে দিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অফ সাউথ এশিয়াতে যে আলোচনা সভাটি হলো, এবং সেখানে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা যে বক্তব্য রেখেছেন, সেটা নিয়েই গতকাল এবং আজকে দিনভর আলোচনা চলছে। শুধু যে বাংলাদেশের ভেতরে বা বাঙালিদের ভেতরে আলোচনা চলছে তা নয়, সারা পৃথিবীর কমপক্ষে 254টা ইন্টারন্যাশনাল মিডিয়া এই ভাষণটিকে নিয়ে নিউজ করেছে, অনেকেই ভাষণটিকে লাইভ সম্প্রচার করেছে। আজকে শেখ হাসিনার ভাষণ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, শেষ পর্যন্ত সাথে থাকবেন। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। গতকাল ছিল 5ই আগস্ট, এই জঙ্গি হামলার 2 বছর পূর্তি, এবং এই উপলক্ষে বাংলাদেশ সরকার ব্যাপক উদযাপনের আয়োজন করেছিল। কিন্তু প্রতিটি আয়োজনই কোনো না কোনো ভাবে হয় মারামারি, না হলে ধাক্কাধাক্কি, মানে ব্যর্থতায় পর্যবসিত হয়েছে অধিকাংশই। ঢাকায় শুধু না, ঢাকার বাইরে থেকে যত খবর পেয়েছি, মারামারি খুব কমন একটা বিষয়। কোথাও কোথাও দেখলাম পিটিয়ে জঙ্গিদের পানিতে, পুকুরে নামিয়ে দিয়েছে। তো একদিকে এই 5ই আগস্ট, সেখানে আবার কালকে বৃষ্টি হয়েছে, কনসার্ট ফর ডেমোক্রেসি বৃষ্টিতে পুরোটা হতে পারেনি। সেখানে আবার আমাদের সময়ের জনপ্রিয় পপ গায়ক, ব্যান্ড গায়ক হাসান, আর্কের হাসান, এত কষ্ট কেন ভালোবাসায়, সে মেয়েলি কণ্ঠে গান গেত, কালকে কারা যেন গান গা অবস্থা তার মুখে বোতল ছুঁড়ে মেরেছে। সো এরকম নানা রকমের অরাজকতা, সন্ত্রাস, এসবের মধ্য দিয়ে দেশে যখন 5ই আগস্ট পালিত হয়েছে, তখন শেখ হাসিনার মাস্টার স্ট্রোক, যেটা গতকাল বলেছি, সামান্য একটা আলোচনা সভা,
সেটা দিয়েই তিনি প্রচার, অ্যাটেনশন, সব কিছুর কেন্দ্রবিন্দুতে শেখ হাসিনা ছিলেন। কালকে যেটা হয়েছে, মানে আমি একটা জিনিস শুরুতে বলি যে রয়টার্স কেন শেখ হাসিনাকে এত গুরুত্ব দিচ্ছে। এই ব্রিটিশ সংবাদ মাধ্যমটা খুবই শক্তিশালী এবং তারা কিন্তু এইভাবে শেখ হাসিনাকে কন্টিনিউয়াসলি কাভারেজ দিচ্ছে। এটার পেছনে একটা ইন্টারন্যাশনাল গেম আছে, এইটা আমাদের একটু বুঝতে হবে। যেটা বললাম যে 254 প্লাস ইন্টারন্যাশনাল মিডিয়া শেখ হাসিনার এই ভাষণ কভার করেছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত 44 কোটি ভিউ হয়েছে তার ভাষণের বিভিন্ন অংশের, সরাসরি লাইভ, পরে আবার শর্ট ভিডিও করেছে, সব মিলিয়ে 44 কোটি ভিউ হয়েছে সর্বশেষ রিপোর্ট পাওয়া পর্যন্ত। কি ছিল এই ভাষণে? আমি প্রথমে একটু কন্টেন্ট নিয়ে আলাপ করি। কন্টেন্ট কিন্তু তিনি দেশে ফিরবেন, এটা আমরা আগেও শুনেছি। কালকে একটু স্পেসিফিক্যালি বলেছে ডিসেম্বরে ফেরার ব্যাপারটা। এছাড়া অন্য কথা, গতকাল ছিল শেখ কামালের জন্মদিন, স্বভাবতই তার ছোট ভাই, তিনি আবেগপ্রবণ ছিলেন, শেখ কামালকে নিয়ে কথা বলেছেন, হুইচ ইজ আন্ডারস্ট্যান্ডেবল। অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা বলেছেন। এবং আরো ইন্টারেস্টিং হলো যে কথা ছিল তিনি লাইভে যুক্ত হয়ে অডিও ভাষণ দেবেন, যদিও অনেকেই আশা করেছিল তাকে ভিডিওতে দেখবে, যা হোক। এবং কথা ছিল যে তিনি বক্তৃতা দেবেন, সাংবাদিকদের প্রশ্নের উত্তর তিনি দেবেন না, এরকমই একটা প্ল্যান ছিল। এবং সজীব ওয়াজেদ জয়ই সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেবেন, এভাবেই প্ল্যানটা করা ছিল। কিন্তু সংবাদ সম্মেলনের এমন একটা পরিস্থিতির উদ্ভব হয়েছে এবং যতদূর খবর পেয়েছি সজীব ওয়াজেদ জয়ও মায়ের কাছে টেক্সট করেছে যে কিছু প্রশ্নের উত্তর দিতে, এবং শেখ হাসিনা অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছেন। একেবারে নিন্দুক যারা শেখ হাসিনার নাম শুনতে পারে না, তারা অনেকেই বলছেন যে এই ভাষণের নতুন কি আছে? এটা কি আসলে শুধু একটা ভাষণ, তার উচ্চারিত শব্দাবলী? আমার কাছে তো মনে হয় যে এটা ভাষণের চাইতেও অনেক বেশি গুরুত্বপূর্ণ। সারা পৃথিবীর শেখ হাসিনার প্রতি আগ্রহ, এবং এখনো বাংলাদেশ, সাউথ এশিয়া রিলেটেড জিওপলিটিক্যাল সিচুয়েশন, সবকিছুর কেন্দ্রবিন্দুতে কিন্তু শেখ হাসিনা অবস্থান করছেন, এবং সেটা আবার গতকাল প্রমাণ হলো। তিনি যেন এই ভাষণটা না দিতে পারেন, এটার জন্য বাংলাদেশ সরকার এমন কিছু নাই যে তারা করেনি। কিন্তু ভারত সরকার বাংলাদেশ সরকারের এই আবেদন, নিবেদন, অনুরোধ এগুলোকে কোনো পাত্তা দেয় নাই, বরং ভারত সরকার বুঝিয়ে দিয়েছে। তারা বলেছে এটা একটা বেসরকারি আয়োজন, কিন্তু তাছাড়াও তারা বুঝিয়ে দিয়েছে যে বাংলাদেশের প্রশ্নে, আঞ্চলিক স্থিতিশীলতার প্রশ্নে শেখ হাসিনা এখনো তাদের লং টার্ম পার্টনার, পলিটিক্যাল পার্টনার। এটা কিন্তু কালকে ভারত বুঝিয়ে দিয়েছে। বাংলাদেশ সরকার এত নার্ভাস ছিল যে আমাদের ফরেন মিনিস্ট্রি একটা স্টেটমেন্ট দিয়েছে, সেই স্টেটমেন্টে 1 ঘন্টায় তারা 9 বার কারেক্ট করেছে। আপনি যদি বাংলাদেশ ফরেন মিনিস্ট্রির ফেসবুক পেজে যান এবং ভিউ এডিট হিস্ট্রি দেখেন এই স্টেটমেন্টটা, দেখবেন যে 9 বার তারা চেঞ্জ করেছে স্টেটমেন্টটা। তো 1 ঘন্টায় 9 বার চেঞ্জ করার, তারপরেও স্টেটমেন্টে প্রচুর ভুল আছে, ইনফরমেশনের ভুল, বানান ভুল, মানে কাপাকাপি অবস্থা। এবং আমরা দেখলাম যে যারা এই ভাষণটা সম্প্রচারে বাধা দিয়েছে, মানুষজনকে নিবৃত করার চেষ্টা করছে, তারাও এই ভাষণটা দেখেছে। কারণ ওখানে যখন আপনি জয়েন করবেন তখন আপনার নামটা দেখা যায়, এবং সেই স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। বাংলাদেশে মানুষ দল বেঁধে এই ভাষণ দেখেছে। সরকার চেষ্টা করেছে, বাংলাদেশের মিডিয়ায় নিউজ ছাপাতে দেয়নি, কিন্তু তাতে কি কোনো কিছু আটকে আছে? সামাজিক যোগাযোগ মাধ্যম সয়লাভ হয়ে গেছে মানুষের মন্তব্য, এবং সারা দেশে কর্মীরা, নেতারা যেভাবে জেগে উঠেছে, এই যে অপপ্রচার, শেখ হাসিনা বেঁচে নেই,
সেটার তো কাল জবাব হলো। আমি তো নিজেই এই মাসে দেখা করেছি, আমি এটা নিয়ে একটা ভিডিও করেছি, এবং শেখ হাসিনার যে মেন্টাল স্ট্রেংথ, তার যে কথাবার্তা, এটা সারা দেশবাসীকে উজ্জীবিত করেছে, নেতাকর্মীদের তো করেছেই, কিন্তু ওই যে বললাম 18 কোটি মানুষের দেশ, কিন্তু সারা পৃথিবীতে এই ভাষণ নিয়ে এমন একটা আগ্রহ তৈরি হয়েছে যে, এবং যেহেতু ইংরেজিতে হয়েছে সেহেতু সারা পৃথিবীর অনেকেই এটা দেখেছে। অনেকে বলেছেন তিনি একটু বাংলায় কথা বলতে পারতেন, গ্রামের লোকজন অনেকদিন অপেক্ষা করেছে এই ভাষণটার জন্য। বাংলায় পরে হবে নিশ্চয়ই, তিনি বাংলা ভাষাভাষী সাংবাদিকদের নিয়েও এরকম আয়োজন করতে পারেন, কিন্তু গতকালকের আয়োজনটা আসলে ইউনিক আয়োজন হয়েছে। শেখ হাসিনা সম্পূর্ণ সার্থক, তিনি সফল হয়েছেন, আর সরকারের গালে চপেটাঘাত পড়েছে। তিনি না পেরেছেন দেশবাসীকে এই ভাষণ থেকে বঞ্চিত করতে। বাংলাদেশের কিছু মিডিয়া ছাপায়নি, হু কেয়ার্স। আমাদের সোর্স নিউজ বাংলায় আমরা ডিটেইল নিউজ করেছি, আপনারা দেখতে পারেন। গতকাল আমি অনেক কথা বলেছি, কিন্তু গতকাল পুলিশ হত্যা দিবসও ছিল। 64টা থানায় আক্রমণ করা হয়েছে, অসংখ্য পুলিশ হত্যা করা হয়েছে। এই সংখ্যাটা নিয়ে এখনো বিতর্ক রয়েছে। সরকার বলেছে 44 জন, কিন্তু বাস্তবতায় এটা অনেক বেশি। মানে এটা 700-800 থেকে শুরু করে 3200 এরকম একটা রেঞ্জ, এবং অনেক পুলিশ আজ পর্যন্ত তারা ফিরে আসেনি। তাদের হত্যা করা হয়েছে না কোথায় আছে জানা যায়নি। এবং এই পুলিশ হত্যার বিচার আজ হোক কাল হোক বাংলার মাটিতে কিন্তু হবেই, এবং সরকার যদি কখনো বাটে পড়ে তাহলে এই পুলিশের চোখ উল্টাতে খুব বেশি সময় লাগবে না। একজন গর্ভবতী কনস্টেবল, তাকে সিরাজগঞ্জে পুড়িয়ে হত্যা করা হয়েছে, আর এই প্রতিটা মৃত্যু, এর সাথে তো ওই পরিবারের ট্র্যাজেডি জড়িত। অনেক অনেক করুণ কাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে। পুলিশ হত্যার বিচার চাই। কালকে আমি বলেছিলাম এই সাংস্কৃতিক বাটপার ফারুকি, সে কবরের টাকা মারছে 21 কোটি টাকা, কিন্তু আমি বলেছি, এটা আপনি বিশ্বাস করেন বা না করেন, আজকে কিন্তু ইশরাক হোসেন, সাদেক হোসেন খোকার ছেলে এবং মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী, তিনিও বলেছেন যে এই জুলাই শহীদ যারা হয়েছে তাদের ভাষায় তাদের কবর বাধাই করা, সংরক্ষণ করা, এগুলোর জন্য 2 লাখ টাকা করে বাজেট ছিল। কোনো কবর নাকি সেই অর্থে সংরক্ষণ করা হয়নি, এবং পুরো টাকাটা লোপাট করেছে। এবং ইশরাক হোসেন বলেছে যে এত 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 চুরি হয়েছে যে সেটা বললে আর মুখ থাকবে না। এই চুরির টাকা কিছুটা অস্ট্রেলিয়া এসেছে। ফারুকি এবং তিশা তার আত্মীয়র মাধ্যমে 4টা প্রপার্টি কিনেছে, বাড়ি এবং অ্যাপার্টমেন্ট। এই যে তারা আসছিল, এসে বেশ কিছুদিন ছিল, চাকরি খুঁজে গেছে, 4টা সম্পত্তি কিনেছে, আর ওদিকে বাংলাদেশে তাদের চুরি একের পর এক ফাঁস হচ্ছে। বন্ধুরা, আজ এ পর্যন্তই। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দু, আমাদের ফুল ভিডিওটি ওয়াচিং করার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ যে ভিডিও ফুটেজ আপনারা দেখতে পেয়েছেন ভারতের শেখ হাসিনাকে নিয়ে এবং শেখ হাসিনার যে বক্তব্যটা নিয়ে, বর্তমান কিন্তু বাংলাদেশ এবং ভারতের সোশ্যাল মিডিয়াতে বিশাল ব্যাপকভাবে একটি সাড়া ফেলেছে। যে শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন ভার্চুয়াল জগতে বা সোশ্যাল মিডিয়াতে, তা নিয়ে কিন্তু বর্তমান সোশ্যাল মিডিয়াতে একদম ট্রেন্ডিংয়ে আছে। এই শেখ হাসিনার বক্তব্য নিয়ে এবং শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আপনারা কি বলতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ।